নমস্কার, বাঙালির পেটুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আলু, কাঁচা কলা আর কিছু শাকের সঙ্গে কিছু উপকরণ দিয়ে একটা সুন্দর টেস্টি মুখরোচক খাবার তৈরি করে শেয়ার করব। এই খাবারটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে, তাই আপনারা সবাই খেতে পারবেন আর যে কোনো দিনই কিন্তু খেতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই খাবারটা তৈরি করা হচ্ছে। আমি এই টেস্টি খাবারটা তৈরি করার জন্য 3টে মাঝারি সাইজের কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলার বোটার দিকের অংশ আর নিচের দিকের অংশটা কেটে নিয়েছি, আর মাঝখান থেকেও কেটে নিয়ে লাগিয়ে রেখেছি। 3টে কাঁচা কলা আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর 4টে নতুন আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে কেটে আমি এরকমভাবে লাগিয়ে রেখেছি। আর এই কাঁচা কলা আলু আমি সবই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রথমে এই কাঁচা কলা আলুগুলো সেদ্ধ করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে কাঁচা কলা আর আলুগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি আলু আর কাঁচা কলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার যে শাকগুলো নিয়েছি সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার বেছে নিতে হবে। শাকের মধ্যে বেশি নোংরা থাকে না, তবে 2-1টা নোংরা কিন্তু অনেক সময়ই থাকে, এই জন্য বেছে নিতে হবে। এবার একটা মিক্সির জার নিয়েছি। এবার এই জারের মধ্যে শাকগুলো নিয়ে আমি গুঁড়ো করে নেব। শাকটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। শাকটা কিন্তু একেবারে ময়দার মতো মিহি করে আমি গুঁড়ো করিনি, একটু কুচি কুচি ভাব আছে, একটু সুজি সুজি ভাব আছে, এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে আলু আর কাঁচা কলাটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো কিন্তু সেদ্ধ হয়নি, আরো একটু সময় সেদ্ধ হতে হবে। আমি কাঁচা কলাটা একটুখানি উল্টে উল্টে দিচ্ছি। যে পিঠটা নিচে ছিল সেটা উপরে দিচ্ছি, আর উপরের পিঠটা নিচে দিচ্ছি। আবার আমি কড়াইটা ঢেকে রাখছি। এভাবে যদি ঢেকে দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুন্তিটা পুরো ঢুকে যাচ্ছে, তার মানে কাঁচা কলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই কাঁচা কলা আর আলুটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সব কাঁচা কলা আর আলু আমি গরম জল থেকে তুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। কলাগুলো একটু ঠান্ডা হওয়ার পর এবার আমি কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি এই কলার খোসাটা ফেলে দেবো, কিন্তু এই কলার খোসা দিয়েও কিন্তু সুন্দর রেসিপি তৈরি করে খাওয়া যায়। একটু সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এবার এই আলু আর কাঁচা কলাটা আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আপনাদের কাছে মেশার থাকলে মেশার দিয়ে মাখাতে পারেন, আমি হাত দিয়েই মাখাচ্ছি। আমি হাত দিয়ে ঠেসে ঠেসে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি।
যাতে কোনো আলুর মধ্যে বা কলার মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রতি মাসে কিন্তু দুটো একাদশী পড়ে, আর আমরা অনেকেই কিন্তু এই একাদশী পালন করি। অথচ ওই দিন যদি আপনারা ইচ্ছে করেন যাতে এই রেসিপিটা খেতে পারেন, তার জন্য এই রেসিপিটাতে আমি কোনো ঘরে খাবার নুন দিচ্ছি না, আমি সন্দক নুন দিচ্ছি। দেখুন এই সন্দক নুনের প্যাকেট, এটা বাইরে থেকে কিনে আনা হয়েছে। এই নুনটাই আমি পরিমাণ মতো দিচ্ছি, কারণ আমরা একাদশীর দিনে কিন্তু ঘরে খাওয়ার নুন অনেকেই খাই না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কুচি কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে, দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, আর কিছু ভাজা চীনাবাদাম আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 2 চামচ এই ভাজা চীনাবাদামের গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি কিছু নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানোটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। আর সবশেষে যেটা দিচ্ছি সেটা দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। আমি একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা নিয়েছি, এখান থেকে যে সবুজ অংশগুলো আছে সেই সবুজ অংশটা আমি একটা গিটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। সাদা অংশ দেওয়া যাবে না কিন্তু, তাহলে তেতো লাগবে। সবুজ সবুজ যে অংশটা সেই অংশটাই দিতে হবে। এই জন্য দেখে নিয়ে কিন্তু ঘষতে হবে। এই গন্ধরাজ লেবুর সবুজ অংশটা দিলে কিন্তু একটা সুন্দর সেন্ট হবে, আর রেসিপিটা খেতে দারুণ লাগবে। এবার সব কিছু দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে আমি বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে আমি বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। সাইড থেকে একটুখানি এরকম চেপে চেপে দেব। এইরকম শেপের একটা তৈরি করে নিলাম। আপনারা যেরকম সাইজের বড় বড় তৈরি করবেন সেরকম পরিমাণ মিশ্রণ নিয়ে তৈরি করবেন। আমি একই রকমভাবে কিন্তু প্রথমে গোল করে তারপরে চ্যাপটা করে এই দেখুন চপের মতো আকৃতি দিয়ে তৈরি করে নিয়েছি। এবার যে আমি সাবুদানাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই সাবুদানার মধ্যে প্রত্যেকটা নিয়ে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে এগুলো আমি মাখিয়ে নেব। প্রত্যেকটাই আগে এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি, আর যাতে ঠিকঠাক মতো বেশ ভালো মতো ভরে সেই জন্য কিন্তু একটু চেপে চেপে নিয়ে মাখাতে হবে। সবগুলোর মধ্যে আমি সাবুর গুঁড়োটা মাখিয়ে নিয়েছি, আর এক্সট্রা সাবুর গুঁড়োটা যাতে ঝরে যায় এই জন্য আমি একটুখানি এরকম ঝাঁকি দিয়ে ফেলে নিচ্ছি, আর একটা প্লেটের মধ্যে তুলে এনেছি। এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এই এক্সট্রা সাবুদানাগুলো যদি এরকম ঝরঝরে অবস্থায় থাকে তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ঠিকঠাক মতো ভাজা যাবে না। এই জন্য আলগা সাবুর গুঁড়োগুলো এরকমভাবে ফেলে নিতে হবে। এবার গ্যাসটা ধরিয়ে গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই প্যানের মধ্যে করে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব কম তেলেই ভাজা যাবে, আর যদি ঢালাই কড়াইতে বা লোহার কড়াইতে করে ভাজা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে লাগবে। প্যানের তেলটা গরম হয়ে গেছে,
এবার কয়েকটা করে দিয়ে আমি একসঙ্গে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখবো। প্যানটা অনেকটাই বড় আছে, বেশ অনেক কটাই একসঙ্গে দেওয়া গেছে। এবার এক পিঠ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমাদের ননস্টিকের প্যানটা অনেকটাই বড়, এই জন্য মাঝখানে তেল থাকছে না। মাঝখানে তেল থাকতে হলে অনেকটাই পরিমাণ তেল দিতে হবে, এই জন্য আমি মাঝখানে কোনটা দিইনি, আমি সাইড দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ এক পিঠ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, সব দিকে বেশ একটু লালচে রং করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি উল্টে পাল্টে সব দিকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি বেশ পাতলা পাতলা করেই তৈরি করেছিলাম, কিন্তু ভাজার পর দেখুন ফুলে কিন্তু অনেকটাই মোটা মোটা হয়েছে। এই জন্য যদি কখনো এগুলো তৈরি করেন একটু কিন্তু পাতলা করেই তৈরি করবেন, তাহলেই দেখবেন ফুলে অনেকটা মোটা হয়ে যাবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, আবার একটুখানি তেল দিতে হবে, কারণ প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওগুলো ভাজতে লেগে গেছে, আর একটু তেল লাগবে। এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে। আমার সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে নিয়ে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এগুলো আমি নামিয়ে নিচ্ছি। 3টে কাঁচা কলা আর 4টে আলুতে কিন্তু অনেকগুলো হয়েছে, অনেকজনা কিন্তু খাওয়া যাবে। ওপর দিয়ে সাগর গুঁড়ো মিশিয়ে নিয়ে ভাজা হয়েছে বলে ওপরটা কতটা খাস্তা হয়েছে দেখুন, আপনাদেরকে আওয়াজটা একটু শোনাচ্ছি। ভেতরটা একটু নরম হবে, ওপরটা খাস্তা হবে মুচমুচে, আর ভেতরটা একটু নরম হবে। আপনারা দেখতে পেলেন আমি কীভাবে মুখরোচক খাবারটা তৈরি করলাম। এগুলো কিন্তু অনেকেই আলু কাঁচা কলার টিক্কিও বলে থাকেন। এই খাবারটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়, আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।